জানুয়ারি মাসের মাঝামাঝি শহর কলকাতার ধূসর একঘেয়ে জীবনে হাঁসফাঁস করছিলাম আমরা 7 বন্ধু। 4 বছর আগে কলেজ শেষ হলেও আমাদের বন্ধুত্ব ছিল ইস্পাতের মতো মজবুত। অর্ক, আমি, গল্পের কথক, অনেক আমাদের দলের নেতা, হিসেবি ও বিচক্ষণ, রনি আকর্ষণীয়, দুর্ধর্ষ এবং শিকারের নেশায় বোঁদ, শুভ শান্ত, প্রযুক্তি নির্ভর এবং আমাদের প্রাথমিক চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত, আর 3 মেয়ে, ইশিকা প্রাণচঞ্চল প্রকৃতি প্রেমিকা, তিতলি বুদ্ধিমতী, সাহসী ও সকলের মনোবল ভরে রাখা, আর রূপসা শান্ত স্বভাবের কিন্তু প্রয়োজনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম। আমাদের প্রায় প্রতি সপ্তাহে কিছু না কিছু প্ল্যান হতো, তবে এবার রনি এমন একটা প্রস্তাব আনলো যা আমাদের সবার মাথায় আগুন ধরিয়ে দিল। সেদিন ছিল শনিবারের সন্ধ্যা। কফি শপে বসে আড্ডা চলছিল। রনি হঠাৎ বলল, ভাই চল না এবার আসল কিছু একটা করি। পাহাড় যাওয়া, দীঘায় ঘোরা, সবই তো হলো, এবার চল একটা সলিড হান্টিং ট্রিপে যাই। হান্টিং? এত নাটকীয়তা কেন? অনেক চশমা ঠিক করতে করতে বলল। রনি চোখ পিটপিট করে হাসল। আমাদের কলেজের পুরনো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সুরেশ স্যার কিছুদিন আগে একটা বিরল প্রজাতির স্পটেড ডিয়ারের ছবি তোলার জন্য গিয়েছিল। সে আর ফেরেনি। পুলিশ বলেছে নিছক দুর্ঘটনা, কিন্তু স্যারের প্রিয় ছাত্র হিসেবে আমি জানি কোথাও একটা রহস্য আছে। আর স্যারের ডায়েরি বলছে সে গিয়েছিল পশ্চিম বাংলার এক গভীর অরণ্য যার নাম মহুলা। ইশিকা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল। হান্টিং নয়, আমরা শুধু অরণ্যের গভীরে যাব, প্রকৃতি দেখব, আর স্যারের ডায়েরিতে লেখা কিছু অদ্ভুত ঘটনার উৎস খুঁজব, শিকার না। রূপসা রনিকে সমর্থন করল। রনি স্বীকার না করলেও চলবে, কিন্তু ওই মহুলা অরণ্যটা আমার মাথায় না একেবারে গেঁথে গেছে। ওটা নাকি কলকাতার আশেপাশে থাকা সবচেয়ে রহস্যময় জঙ্গল, জানিস? বহু পুরনো লোককথা আর আদিম দেবদেবীর আস্তানাও নাকি আছে ওখানে। একবার গুগল করে দেখ না, ওখানে একটা জায়গা আছে উলফ আইল্যান্ড নামে। এই উলফ আইল্যান্ড শব্দটাই যেন আমাদের অ্যাডভেঞ্চারের বীজটা বপন করে দিল। মহুলা অরণ্য রাজ্যের একদম প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এক প্রাচীন জঙ্গল, যার খ্যাতি যতটা সবুজের জন্য তার থেকে বেশি তার রহস্যময়তার জন্য। লোকমুখে শোনা যায় ব্রিটিশ আমলের কিছু গুপ্তধনের খোঁজে অনেকে সেখানে গিয়ে আর ফেরেনি। অরণ্যের গভীরতা এত বেশি যে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছায় না। আর সবচেয়ে বড় কথা হলো, স্থানীয়রা এটাকে অভিশাপগ্রস্ত জঙ্গল বলে ডাকে। পরিকল্পনা করাটা খুব সহজ ছিল না। এই ধরনের বিপদসংকুল জায়গায় যেতে গেলে শুধু উৎসাহ থাকলেই চলে না, চাই সুনির্দিষ্ট প্রস্তুতি। প্রথম সমস্যাটাই ছিল রনিকে বোঝানো যে এটা নিছক শিকারের ট্রিপ নয়, একটা অনুসন্ধান। দীর্ঘ বিতর্কের পর রনি রাজি হলো, তবে শর্ত ছিল আত্মরক্ষার জন্য সে তার প্রিয় ডাবল ব্যারেল শটগানটা সঙ্গে নেবে। অনেক সঙ্গে নিল তার লাইসেন্স করা 32 বোরের পিস্তল। আমরা কেউই পেশাদার শিকারী ছিলাম না, তবে প্রত্যেকেই ছোটবেলার থেকে রাইফেল চালানোয় কিছুটা অভ্যস্ত। ট্রিপের প্রস্তুতিতে লেগে গেল প্রায় 1 মাস। অনেক ম্যাপ আর জিপিএসের ব্যবস্থা করল। শুভ ফার্স্ট এড, স্যাটেলাইট ফোন যদি নেটওয়ার্ক না থাকে, এবং হাই পাওয়ার টর্চের দায়িত্ব নিল। রনি অস্ত্র এবং ক্যাম্পিংয়ের সরঞ্জাম দেখল। ইশিকা বন্যপ্রাণীর ছবি তোলার জন্য তার দামি ক্যামেরা এবং ওয়াকিটকির ব্যবস্থা করল। তিতলি স্থানীয়দের কাছ থেকে মহুলা অরণ্য সম্পর্কে যত তথ্য জোগাড় করা যায় সব জোগাড় করল। সব কিছু যখন চূড়ান্ত, তখন এলো সবচেয়ে বড় বাধা। রূপসার বাবা, যিনি এক প্রাক্তন ফরেস্ট অফিসার, আমাদের এই প্ল্যানের কথা শুনে ঘোর আপত্তি জানালেন। তোমরা কেন ওই অভিশপ্ত জায়গায় যেতে চাইছো আমি সেটাই বুঝতে পারছি না। মহুলা অরণ্য যতটা বাইরে থেকে দেখতে সুন্দর, ততটাই ভেতর থেকে ভয়ঙ্কর।
ওর ভেতরে চলে ওই জঙ্গলের নিজের আইন। ওখানকার নদী রক্তগঙ্গা, একবার পারাপার হলে জীবন আর নিজেদের হাতে থাকে না। তাই আমি বারণ করছি যে তোমরা ওই জায়গায় যেও না। আমি আমার কর্মজীবনে বহু মানুষকে সেখানে হারিয়ে যেতে দেখেছি। তার বারণের ফলে আমাদের মনে কিছুটা দ্বিধার সৃষ্টি হলো, কিন্তু রনি আর অনিক আমাদের সাহস জোগালো। ভয় পেলে অ্যাডভেঞ্চার হয় না। আমরা যাব, কারণ আমরা জানি আমরা ফিরে আসব। অবশেষে এক শীতের ভোরে আমরা আমাদের অভিযান শুরু করলাম। একটা ভাড়া করা জিপে আমরা 7 জন এবং প্রচুর সরঞ্জাম নিয়ে রওনা হলাম। চারপাশে প্রকৃতি ক্রমশ সবুজ হতে শুরু করলো। শহরের কোলাহল পিছনে ফেলে আমরা প্রবেশ করলাম মহুলা অরণ্যের সীমানায়। দুপুর নাগাদ আমরা পৌঁছলাম জঙ্গলের একদম প্রান্তে। এখানে জঙ্গলটা এখনো তেমন ঘন নয়, মানুষের বসতিও কিছুটা আছে। সেখানেই আমাদের দেখা হলো এক স্থানীয় বয়স্ক মানুষ, যার নাম মংলু। মংলুদা ছিলেন প্রায় বৃদ্ধ, কিন্তু মজবুত শরীরের এক মানুষ। তার রোদে পোড়া তামাটে চামড়া আর মুখমণ্ডলের গভীর ভাঁজগুলোই প্রমাণ দিত যে তিনি বহু বছর ধরে এই জঙ্গলের পথে হেঁটেছেন। তার তীক্ষ্ণ সতর্ক চোখ আর রুক্ষ চুলদাড়ি, যাই অরণ্যের আদিম রহস্যের প্রতি তার গভীর ভয়ের বহিঃপ্রকাশ ঘটাত। পোশাক ছিল সাদামাটা, আর হাতে সবসময় থাকত একটা মাসেটি, যার বাংলা অর্থ দা বা রামদা। মংলুদাই জঙ্গলের ভেতরের রাস্তাঘাটের ব্যাপারে খুব ওয়াকিবহল। আমরা তাকে নিয়ে আরও কিছুটা ভেতরের দিকে এগোলাম। ধীরে ধীরে পরিবেশ পাল্টেতে শুরু করলো। বড় বড় গাছগুলো আকাশ ঢেকে দিচ্ছে। সূর্যের আলো যেন এখানে পৌঁছাতেই ভুলে গেছে। দিনের আলোতেও একটা অদ্ভুত স্যাঁতসেঁতে অন্ধকার গ্রাস করে রেখেছে চারপাশ। বাতাসের আর্দ্রতা বেড়েছে, আর ভেসে আসছে ভেজা পাতা আর প্রাচীন মাটির একটা গন্ধ। মহুলা অরণ্য, মংলুদা ফিসফিস করে বলল, এই জায়গাটা শুধু গাছপালা নয় বাবু, এটা প্রকৃতির এক নীরব কারাগার। ভেতরের একটা নদী আছে যার নাম রক্তগঙ্গা। সেই নদী পার হলেই আপনারা প্রবেশ করবেন উলফ আইল্যান্ডে। স্থানীয়রা এই এলাকাকে বলে অভিশাপের ভূমি। মংলুদার কথাগুলো আমাদের মনে একটা চাপা উত্তেজনা সৃষ্টি করলো। এই জঙ্গলটি দিনের বেলাতেও এতটা ছমছমে হবে তা আমরা ভাবিনি। গাছের ডালে বসা কিছু শিকারি পাখির তীক্ষ্ণ ডাক, নাম না জানা কিছু পতঙ্গের একটানা গুঞ্জন, সব মিলিয়ে একটা ভয়ার্ত আম্বিয়েন্স সৃষ্টি করেছিল। মনে হচ্ছিল জঙ্গলটা আমাদের আগমনকে মোটেই স্বাগত জানাচ্ছে না, বরং নীরবে আমাদের পর্যবেক্ষণ করছে। দেখো, আর বেশি দূরে যেও না। মংলুদা নদীর কাছে এসে হাত তুলে থামালো। সামনেই সেই রক্তগঙ্গা। নদীর পাড়ে দাঁড়ানো ওই মাঝি ছাড়া কেউ আপনাদের ওই পাড়ে নিয়ে যাবে না। কিন্তু আমার কথা শুনেন বাবু, উলফ আইল্যান্ডে ঢুকবেন না। মংলুদার চোখে এক আদিম ভয়, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চারের নেশা তখন তুঙ্গে। আমরা সেই রহস্যময় নদীর দিকে এগিয়ে চললাম। সেই নদী, সেই মাঝি, আর তারপরে অজানা অভিশাপগ্রস্ত অরণ্যের হাতছানি আমাদের আর থামতে দিল না। নদীর পাড়ে যখন হাত তুলে মংলুদা আমাদের থামিয়ে দিলেন, তখন যেন মনে হলো আমরা একটা স্বাভাবিক জগৎ থেকে এক নিষিদ্ধ সীমানায় এসে পেরিয়েছি। চারপাশে নিস্তব্ধতা এতটাই গাঢ় ছিল যে আমাদের নিজেদের হৃৎপিণ্ডের স্পন্দনও যেন শুনতে পাচ্ছিলাম। আমাদের সামনে ছিল সেই রহস্যময় রক্তগঙ্গা নদী, যার নামটাই শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বহিয়ে দেয়। আমরা সবাই অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কোথাও যেন একটা চাপা ভয়ও ছিল। ওই যে জিতেন মাঝি বসে আছে পাথরের উপর, ও একাই আপনাদের ওই পাড়ে নিয়ে যেতে পারে, আর কেউ এখানে নেই। মংলুদ আমাদের নদীর পাড়ে ছেড়ে দিয়েই দ্রুত ফিরে গেল। আমরা 7 জন নদীর দিকে তাকিয়ে রইলাম। ঘোলাটে লালচে রঙের জল, স্রোত প্রায় নেই বললেই চলে, কিন্তু কেমন যেন একটা অচেনা চাপা ভারী গন্ধ আসছিল জল থেকে। পাড়েই বাঁধা ছিল একটা পুরনো জীর্ণ নৌকো,
আর নৌকোর পাশে একটা পাথরের ওপর বসেছিল সেই মাঝি জিতেন। যাক, অবশেষে পৌঁছে গেলাম। নদীটা দেখ, এর নাম রক্তগঙ্গা কেন সেটা এখন বুঝতে পারলাম। জলের রংটা কেমন যেন মরচে পড়া রক্তের মতো না? রনি, বাজে কথা বলিস না তো। হয়তো এখানকার মাটির কারণেই এমন রং। মাঝির সাথে কথা বলতে হবে। শুভ, তুই যা তো, জিতেন মাঝিকে ডাক। শুভ জিতেন মাঝির দিকে এগিয়ে গেল। জিতেন মাঝির মুখটা কঠিন, চোখে শূন্যতা, তার শরীরটা রুক্ষ, যেন সে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে। 30-এর কোঠার শেষ ভাগে থাকা একজন মানুষ, যার চেহারায় বয়সের তুলনায় অনেক বেশি ক্লান্তি আর রুক্ষতা ছিল। তার শক্তপোক্ত শরীরে পোশাক ছিল জীর্ণ, আর তার তীব্র শূন্য দৃষ্টিতে একটা গভীর পাগলাটে ভাব ছিল, যা তার অস্থির মনকে ফুটিয়ে তুলত। তার কর্কশ কণ্ঠস্বর আর সাধারণ মাঝি সুলভ আচরণের আড়ালে লুকিয়েছিল এক গোপন ভয়। মাঝি, আমরা ওই পারে যাব। উলফ আইল্যান্ডে যেতে হবে আমাদের। আপনি পার করিয়ে দেবেন? যাবেন? এত জেদ কেন ওই মরার জায়গায় যাবার? হ্যাঁ, ওটা ভালো না। আমি বারণ করি, শুনুন, ওটা মানুষের জায়গা না। কিন্তু মাঝি, আপনাকে তো যেতে হবে। আমরা আপনাকে মজুরি দেব। আমরা শিকারী দল নই, আমরা অনুসন্ধানে এসেছি। একটা বিশেষ কারণে ওদের ওপারে যাওয়াটা জরুরি। অনুসন্ধান? হ্যাঁ, এখানে মানুষ শুধু হারায়। এখানে কোনো কারণ খুঁজে পাবেন না, শুধু ভয় পাবেন। আমরা ভয় পাই না মাঝি, আমরা প্রস্তুতি নিয়েই এসেছি। বন্দুক আছে, সব আছে। বলুন, কত টাকা লাগবে? তিতলির কথা শুনে অনেক তার পকেট থেকে নোটের তাড়া বের করলো। জিতেন মাঝির হাতে টাকাটা গুঁজে দিতেই সে একটা দীর্ঘশ্বাস ফেলল। টাকা? টাকা দিয়ে এখানে সুখ কেনা যায় না বাবু। ঠিক আছে, যখন এতই যে, তবে চলুন। কিন্তু একটা কথা মনে রাখবেন, নৌকা একবার ওপার চলে গেলে আমি এক মুহূর্ত দেরি করব না। সন্ধ্যা নামার আগেই আপনারা ফিরতে না পারলে আর কোনোদিনও ফিরতে পারবেন না। কেন? সন্ধ্যা হলে কি হয় মাঝি? সন্ধ্যা হয়ে গেলে এই জঙ্গল তার আসল রূপ দেখায় রে মা। দিনের আলোয় যা থাকে ঘুমন্ত, রাতে হয়ে ওঠে ভয়ঙ্কর। এই উলফ আইল্যান্ড নামটি কি এমনি এমনি হয়েছে ভাবছেন? এই জঙ্গলে শুধু নেকড়ে থাকে না, তার থেকেও ভয়ঙ্কর কিছু থাকে, যারা শিকার করে কিন্তু বন্দুককে ভয় পায় না। মাঝির কথাগুলো শুনে সবার বুক ধরফর করে উঠল। রনিও একটু চুপসে গেল। তবু আমরা নৌকায় উঠলাম। জিতেন মাঝি বৈঠা ধরল। বৈঠার প্রতিটা ছলাৎ ছলাৎ ছদ্ম যেন আমাদের হৃৎপিণ্ডে আঘাত করছিল। নৌকার এই পারাপারের সময়টা ছিল অসহ্য। জিতেন মাঝি বৈঠা মারছিল, কিন্তু তার চোখ ছিল নদীর জলের দিকে নয়, যেন অনেক দূরে কোনো রহস্যময় কিছুর দিকে। তার কথায় একটা গভীর সাসপেন্স ছিল, যা বন্দুকের থেকেও বেশি ভীতি জাগাচ্ছিল। মাঝি, এই জঙ্গলে তো অভিশাপগ্রস্ত কেন? আপনি কি কখনো দেখেছেন কিছু? দীর্ঘক্ষণ বৈঠা মেরে হঠাৎ থামল। নৌকাটা নদীর মাঝে স্থির হয়ে গেল। আমি অনেক কিছু দেখেছি বাবু। এই নদীর জল আপনারা লাল দেখছেন, কারণ এর তলায় অনেক রহস্য চাপা পড়ে আছে। বহু বছর আগে ব্রিটিশরা এখানে গুপ্তধন খুঁজতে এসেছিল। তারা এই নদীর ধারেই ক্যাম্প করেছিল। তারপর এক রাতে শুধু
কান্নার মাংস ছিঁড়ে খাওয়ার আওয়াজ গিয়েছিল কানে, একজনও ফেরেনি। মাংস ছিঁড়ে খাওয়ার আওয়াজ মানেটা কি? কোনো বুনো জানোয়ার টানোয়ার নাকি? জানোয়ার? না বাবু, বুনো জানোয়ার হলে তো তারা শুধু শিকার করত। এখানে যারা শিকার করে তারা শিকার করে শুধু মজা পাওয়ার জন্য। ওই পারে একটা গাছের গুঁড়িতে একটা বিশাল আকারের থাবার দাগ আছে। এখানকার মানুষেরা বলে ওটা নাকি কোনো নেকড়ের না, অন্য কিছু। অন্য কিছু মানে? আপনি পরিষ্কার করে বলুন তো। বলতে পারি না, ওটা একটা অভিশাপ। একদল নেকড়ে যারা শিকার করে শুধুমাত্র রক্তের নেশায়, আর একটা আত্মা যেই জঙ্গলের প্রতিটি কোণে লুকিয়ে থাকে, ওটাই এখানকার শাসক। অনেকেই বারণ করেছিল সুরেশ বাবুকে ওখানে যেতে, তিনি শোনেননি, তাই ফেরেননি। সুরেশ স্যারের কথা আপনি জানলেন কি করে? জঙ্গলের সব খবর এখানে ভেসে আসে রে মা। বাতাস বয়ে আনে, নদী স্রোত বলে যায়। সুরেশ বাবু সেই গুপ্তধনের কথা জানতে পেরেছিলেন, যার খোঁজেই ব্রিটিশরা এখানে মারা গিয়েছিল। সেই লোভী তাকে টেনে নিয়ে গিয়েছিল। আপনি আমাদের বলছেন, কিন্তু নিজেও তো আপনি এই পারাপারের কাজটা করছেন। আপনার ভয় করে না? আমি ভয় তো আমি কবেই ভুলে গেছি। আমার কাজ শুধু ওপারে পৌঁছে দেওয়া। আমি অভিশাপের অংশ নই, আমি নিরাপদ সাক্ষী। কিন্তু নৌকা থেকে নামার আগে একটা জিনিস দেখুন। মাঝি হঠাৎ নৌকোর তলা থেকে একটা বড় পুরনো ছুরি বের করলো। ছুরিটার উপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। এই দাগগুলো কিসের জানে? এই নদীর পার ও পার ওই পাথরের উপরেও এরকম আঁচড় আমি দেখেছি। মানুষ বলে নেকড়ে, কিন্তু আমি জানি এটা কোনো নেকড়ে না। এটা এখানকার আত্মার আঁচড়। চল চল, আর এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না। রনির মুখে যদিও সাহসের কথা, কিন্তু তার হাত শটগানের ওপর শক্ত হয়ে চেপে বসে আছে। মাঝি ভাই, আমরা সন্ধ্যেতে ফিরব, আপনি এখানেই থাকবেন তো? আমি এখানেই থাকবো, কিন্তু আপনাদের ফেরার গ্যারেন্টি দিতে পারবো না। যদি ফিরতে পারেন তবে ডাকবেন, না পারলে মাঝি কথা শেষ করলো না, শুধু একরাশা দীর্ঘশ্বাস ফেলল। আমরা দ্রুত নৌকো থেকে নেমে পাড়ে পা রাখলাম। পা রাখলেই অনুভব করলাম মাটির তলায় পচা পাতা আর ভেজা ডালপালার এক স্তর। শীতল বাতাস বইছে, তাতে একটা বুনো কাঁচা মাংসের মতো গন্ধ। টর্চ জেলে পাড়ের দিকে তাকালাম। ঠিক মাঝির বলা সেই আঁচড়ের দাগ, একটা বিশাল পাথরের ওপর গভীর ধারালো নখের দাগ। দাগটা এত বড় যে দেখে মনে হয় না এটা কোনো সাধারণ পশুর কাজ। দেখ অর্ক, জিতেন মাঝি যা বলেছিল সেটা মিথ্যে নয়। এই দাগগুলো। শুনুন, ঠিক তখনই পিছন থেকে জিতেন মাঝি কর্কশ স্বরে ডাকলো, এখানে কম শব্দ করবে, আর যদি কোনো নেকড়ের ডাক শোনেন তবে সেটাকে নেকড়ে ভেবে ভুল করবেন না। তারা শিকার করার আগে এমন ডাক দেয় না।
তারা ডাকে শুধু ভয় দেখাতে। এখন যান যান, আর দেরি করবেন না। মাঝি দ্রুত নৌকো ঘুরিয়ে নিল। সে এক মুহূর্ত আমাদের সঙ্গে অপেক্ষা করল না। তার দ্রুত চলে যাওয়াটাই আমাদের ভয়কে কয়েক গুণ বাড়িয়ে দিল। আমরা 7 জন একে অপরের দিকে তাকালাম। জঙ্গলের গভীরে ঘন অন্ধকারে ডুবে থাকা এক অজানা অভিশাপগ্রস্ত ভূমিতে আমরা পা রেখেছি। মাথার ওপর আকাশ দেখতে পেলাম না, শুধু ঘন পাতার ছাউনি। আর ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ দীর্ঘ আওয়াজ। এক নেকড়ের ডাক নাকি অন্য কিছু? জিতেন মাঝির কথাগুলো আমাদের মনের গভীরে জেঁকে বসেছিল। নদীর পাড়ে সেই রহস্যময় আঁচড়ের ডাকগুলো দেখা মাত্রই আমাদের অ্যাডভেঞ্চারের রোমাঞ্চটা যেন এক আদিম শীতল ভয়ে পরিণত হয়েছিল। মাঝি দ্রুত চলে গেল, আর আমরা 7 জন দাঁড়িয়ে রইলাম সেই অভিশাপগ্রস্ত উলফ আইল্যান্ডের প্রবেশদ্বারে। এখন আর হরিণ শিকার নয়, বরং এখানকার লোককথার সত্যতা প্রমাণ করাই যেন আমাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালো। জিতেন মাঝির নৌকো যখন দৃষ্টির বাইরে চলে গেল, আমরা তখন গভীর জঙ্গলের পথে পা বাড়ালাম। গাছগুলো এখানে যেন একে অপরের সঙ্গে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। দিনের আলো সামান্য যা আসছিল তা এখানে পৌঁছাতেই পারছিল না, যার ফলে এক চিরস্থায়ী গোধূলির পরিবেশ সৃষ্টি হয়েছে। চারপাশের বাতাস বুনো লতাপাতা, পচা মাটির আর একটা অজানা কাঁচা মাংসের মিশ্রিত একটা চাপা গন্ধ বয়ে বয়ে আসছিল। আমরা কিছু দূর হেঁটে যাওয়ার পর অনেক হঠাৎ থেমে গেল। তার মুখটা ছিল ভাবলেশহীন, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল এক নতুন জেদ। শোন সবাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে এখানেই রাত কাটাবো। অনিকের কথা শুনে বাকি 6 জন যেন থমকে গেল। রনি ছাড়া আর সবাই অবাক। আরে কি বলছিস অনিক? তুই না মাঝিকে বলেছিস সন্ধ্যের আগে ফিরে আসবো, আর তুই জানিস এখানকার মানুষেরা এই জায়গাটাকে কতটা ভয় পায়। ঠিক এই কারণেই এখানকার মানুষরা ভয় পায়, কারণ তারা কিছু একটা দুর্ঘটনার সাক্ষী হয়েছে। কিন্তু সেই ঘটনাকে তারা অতিরঞ্জিত করে অভিশাপ বা শয়তানের আঁচড় বলে প্রচার করছে। আমি প্রমাণ করতে চাই এখানে এমন কিছুই নেই যা আমরা সামলাতে পারবো না। যদি সত্যিই কিছু থাকতো, তাহলে এই জঙ্গল এত ঘন আর স্বাভাবিক থাকতো না। রাতটা কাটাবো যাতে আমরা নিশ্চিত হতে পারি যে এখানকার ভয়টা শুধুই লোককথা। সাবাস তপসে, আমি এটাই চেয়েছিলাম। এই সুযোগে রাতে যদি নেকড়ের দল আসে, তবে আমার শটগানটা দিয়ে একটা দারুণ নিশানা করা যাবে। আমি ভাই ক্যাম্পিংয়ের জন্য তৈরি। না, এটা পাগলামি অনিক। তোর কি হয়েছে? রূপসার বাবা, মাঝি, মংলুদা সবাই বারণ করেছে। আমাদের শুধু তথ্য সংগ্রহ করে ফিরে যাওয়া উচিত। আমি অনেকের সঙ্গে একমত নই, কিন্তু যদি সত্যিই রহস্যটা উদ্ঘাটন করতে হয় তবে সাহস দেখাতেই হবে। তবে আমরা খুব সতর্ক থাকব। যদি রাত কাটানোর সিদ্ধান্তই নিস, তবে এখন থেকেই ক্যাম্প তৈরি করা শুরু করতে হবে। আর ক্যাম্পটা এমন জায়গায় করতে হবে যেন আশেপাশে কোনো বন্যজন্তুর আস্তানা না থাকে। আর বড় করে একটা আগুন জ্বালতে হবে। অনেকের এই প্রস্তাব আমাদের ট্রিপের মোড়টাই পাল্টে দিল। এখন থেকে এটা নিছক অ্যাডভেঞ্চার নয়, বরং এক প্রকার মিথ ভাঙার অভিযানে পরিণত হলো। সিদ্ধান্ত নেবার পর আমরা দ্রুত ক্যাম্প করার জন্য একটা অপেক্ষাকৃত খোলা জায়গা খুঁজতে শুরু করলাম। জঙ্গলের এই গভীরে খোলা জায়গা পাওয়া দুষ্কর। অবশেষে একটা বড় প্রাচীন গাছের গুঁড়িতে কেন্দ্র করে একটা সামান্য ফাঁকা স্থান খুঁজে পেলাম। রনি আর শুভ তাদের ধারালো ছুরি নিয়ে শুকনো কাঠ সংগ্রহ করতে গেল। আমি আর অনেক ঝোপঝাড় কেটে জায়গাটা পরিষ্কার করলাম। মেয়েরা ব্যাগ থেকে টর্চ বের করে চারপাশে নজর রাখল। চারপাশের পরিবেশটা তখন রীতিমতো গা ছমছমে। দিনের আলো কমে আসছে। গাছের ডালে বসা নামজানা পাখিদের ডাক যেন আর মধুর নেই, বরং এক চাপা আতঙ্কের সংকেত দিচ্ছে। বাতাস বইছে না, কিন্তু মাঝে মাঝেই শুকনো পাতা পড়ার শব্দ হচ্ছে, যেন কেউ হেঁটে যাচ্ছে আমাদের আশেপাশে, কিন্তু দেখতে পাচ্ছি না। তোরা সাবধানে থাকিস। আমার কেন জানি না মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। কেমন একটা বুনো গন্ধ আসছে। হ্যাঁ, আমিও পাচ্ছি একটা চাপা তীব্র গন্ধ,
যেন কোনো পশু আমাদের আশেপাশে লুকিয়ে আছে। মনে হচ্ছে নেকড়ে নয়, এটা আরও কিসের গন্ধ, ঠিক যেন কোনো ভেজা পচা কিছু। রনিরা তাড়াতাড়ি ফিরলে ভালো হয়। আমার গলাতেও তখন স্পষ্ট ভয়ের ছাপ। রনি এবং শুভ কিছুক্ষণের মধ্যেই প্রচুর শুকনো কাঠ নিয়ে ফিরে এলো। চিন্তা করিস না, এই জঙ্গল যতই রহস্যময় হোক না কেন, আগুনের কাছে কোনো বুনো পশুই আসবেন। আর যদি আসেও, আমার এই দোনওয়ালা বন্দুকটা চুপ করে থাকবে। রনি ততক্ষণে তার শটগানটা খুলে পরিষ্কার করে নিয়েছে। শুভ দ্রুততার সাথে আগুন জ্বালানোর ব্যবস্থা করল। শুকনো কাঠগুলো সামান্য ভেজা থাকায় প্রথমে একটু ধোঁয়া হলো, তারপর দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের আলোয় সেই ছোট্ট ক্যাম্পের জায়গাটা আলোকিত হলো। বাইরের অন্ধকার যেন আরও ঘন, আরও ভয়ঙ্কর হয়ে উঠল। অগ্নিশিখার পাশে আমরা গোল হয়ে বসলাম। রাত বাড়ছে আর শীতের কামড়ও বাড়ছে। আমাদের রাতের খাবারের প্রস্তুতি চলছে। হ্যাঁ, আমরা আপাতত নিরাপদ। এখন শোন, এখানে রাত কাটানোর আর একটা কারণ আছে, যেটা আমি তোদের জানাতে চাইনি আগে। অনেক ব্যাগ থেকে একটা ছোট পুরনো চামড়ার ডায়েরি বের করলো। ডায়েরিটা দেখে ইশিকা চমকে উঠল। ও মাই গড, এটা তো সুরেশ স্যারের ডায়েরি। তুই এটা কোথা থেকে পেলি? হ্যাঁ, এটা স্যারেরই ডায়েরি। স্যার নিখোঁজ হওয়ার পর তার ফ্ল্যাট সার্চ করা হয়েছিল। আমি এটা তার বইয়ের আলমারির পিছনে লুকিয়ে রাখা অবস্থায় খুঁজে পাই। এই ডায়েরিতে তিনি তার শেষ যাত্রার কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখেছিলেন। ডায়েরিটা কি লেখা আছে? অনেক খুব সাবধানে ডায়েরির পাতা উল্টালো, যেন সে নিজেই ভয় পাচ্ছে পড়তে। এই দেখ, ঠিক এই উলফ আইল্যান্ড সম্পর্কে কিছু সাংগীতিক লেখা আছে। লাস্ট পেজে তিনি লিখেছেন, গুপ্তধনের চেয়েও ভয়ঙ্কর কিছু এই জঙ্গলে আছে, ওরা স্বীকার করে না। অনেক কথা শেষ করতে পারল না। হঠাৎ করে তার হাত থেকে ডায়েরিটা ছিটকে পড়ল। আমাদের সকলের চোখ গেল ক্যাম্পের বাইরে অন্ধকারে। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলার মতো আওয়াজ এলো চারপাশের অন্ধকার থেকে। ওটা কি? শব্দটা যেন অনেকটা কাছ থেকে আসছে। শুভ দ্রুত টর্চটা তুলে চারদিকে আলো খেলল। টর্চের আলোয় দেখা গেল ক্যাম্পের ঠিক বাইরে, যেখানে শুকনো পাতার ঝোপ, সেখানে একটা জিনিস নড়ছে। সেটা ছিল একটা বিশাল কালো নেকড়ে। তার চোখগুলো অন্ধকারে সবুজ আলো ছড়াচ্ছে। সবাই চুপ, কেউ একটা কথা বলবি না। নেকড়েটা কোনো শব্দ করল না, বরং সে তার বিশাল থাবাটা সামনের দিকে বাড়িয়ে দিল এবং তার নখ দিয়ে মাটির ওপর কিছু একটা আঁকল। এটা কি করছে? এটা তো শিকার করার মতন দেখাচ্ছে না। নেকড়েটা দ্রুত সেখান থেকে সরে গেল, যেমনটা এসেছিল তেমনই নিঃশব্দে। আমরা সবাই হতবাক, কিন্তু নেকড়ের এঁকে যাওয়া সেই সাংকেতিক চিহ্নটা আমাদের দৃষ্টি আকর্ষণ করল। টর্চ নিয়ে দ্রুত মাটির কাছে গেলাম। নেকড়েটা তার নখ দিয়ে মাটির একটি অদ্ভুত চিহ্ন এঁকে গেছে। এটা ইংরেজি বর্ণমালার কোনো অক্ষর নয়, বরং প্রাচীন অদ্ভুত একটা সংকেত। ঠিক তখনই অনেক ডায়েরিটা তুলে নিল। ডায়েরির শেষ পাতায় যেখানে সুরেশ স্যার শেষ কথাটি শেষ করতে পারেননি, ঠিক তার পাশে আঁকা ছিল একই সংকেত। নেকড়েটা আমাদের কোনো বার্তা দিতে গেল নাকি? এই চিহ্নটা, এটা তো স্যারের ডায়েরিতেও ছিল। নেকড়েটা যেন আমাদের বলতে চাইলো, আমি জানি তোমরা কি খুঁজছো আর তোমরা ভুল করছো। তার মানে এখানকার নেকড়েরা সাধারণ নেকড়ে নয়, তারা কোনো সংকেত দিচ্ছে। কিন্তু কেন? নেকড়ের সেই নীরব বার্তা আর সুরেশ স্যারের ডায়েরির শেষ লেখার মধ্যে মিল আমাদের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিয়েছিল। এটা আর নিছক অ্যাডভেঞ্চার ছিল না, এটা ছিল কোনো এক প্রাচীন বুদ্ধিমান ফাঁদের শিকার হতে চলেছি। আমরা নিশ্চিত ছিলাম এই নেকড়ে বা নেকড়ের আড়ালে থাকা কেউ আমাদের কোনো বিপদের সংকেত দিচ্ছে। রাত গভীর হচ্ছে আর আমাদের ভয়টা যেন আরও ঘন অন্ধকারে পরিণত হচ্ছে। এই মুহূর্তে বসে থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ ছিল না। নেকড়ের সাংকেতিক বার্তা দেখার পর আমরা আর স্থির থাকতে পারলাম না। অনেকের ক্যাম্পিংয়ের জেদটা এখন পরিণত হয়েছে রহস্য সমাধানের তীব্র নেশায়। আর অপেক্ষা করা উচিত নয়, নেকড়েটা আমাদের কিছু একটা বোঝাতে চেয়েছে। অনিক, তুই ডায়েরিটা দেখ, আর রনি, আমার মশাল তৈরি করি। চারপাশটা একবার ঘুরে দেখা দরকার।
হয়তো নেকড়েটা আমাদের কাছাকাছি কোনো একটা স্থানের দিকে ইশারা করেছে। ভালো আইডিয়া। আগুনের মশাল কাছে থাকলে কোনো পশুও সাহস পাবে না। আর আমার শটগানটা তো আছে। শুভ, রনি, অনিক আর আমি শুকনো ডালপালা আর কাপড়ের টুকরো দিয়ে 4টি মশাল তৈরি করলাম। আগুন আরও উস্কে দিয়ে তাতে মশালগুলো ধরানো হলো। 3টে মশাল হাতে নিলাম আমি, রনি আর শুভ। অনেক পিস্তল হাতে ডায়েরি নিয়ে ক্যাম্প পাহারা দেবার দায়িত্ব রইল। মেয়েরা ক্যাম্পেই রইল, তবে তাদের হাতে ছিল টর্চ আর ধারালো ছুরি। আমরা বেশিক্ষণ সময় নেব না। আমরা 3 জন চারদিকের ঘন অন্ধকার ভেদ করে ধীরে ধীরে এগোতে শুরু করলাম। মশালের আলোয় চারপাশের পরিবেশটা আরও ভৌতিক লাগছিল। গাছের ছায়াগুলো যেন এক একটা বিশাল দৈত্যের আকার ধারণ করছে। শুকনো পাতার উপর আমাদের হাঁটার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। জঙ্গলের এম্বিয়েন্সটা দেখ, দিনের বেলায়ও এখানে আলো ঢোকে না। মনে হচ্ছে যেন আমরা কোনো সুড়ঙ্গের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আর ওই বুনো গন্ধটা সেটা আরও তীব্র হচ্ছে। আমরা প্রায় 15 মিনিট ধরে হেঁটেছি। নেকড়ের আঁকা সংকেতটা আমাদের কোনো নির্দিষ্ট দিকে ইশারা করছিল না, কিন্তু আমরা সেই গন্ধটা অনুসরণ করছিলাম, যেটা আরও তীক্ষ্ণ হয়ে উঠছিল। তারা ওই দাঁড়িয়ে যা, মনে হচ্ছে সামনে কিছু একটা আছে। মশালের আলোয় আমরা দেখতে পেলাম সামনে বিশাল গাছপালা আর লতাগুল্মের আড়ালে একটা কালো কাঠামো, যেন সময়ের সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন স্থাপত্য। কাছে যেতেই রহস্য ভেদ হলো, সেটা একটা মন্দির। কিন্তু সেই মন্দির আর 10টা মন্দিরের মতো নয়, সেটা যেন মহুলা অরণ্যের প্রাচীনতা আর ভয়াল ইতিহাসের এক নীরব সাক্ষী। মন্দিরের দেয়ালগুলো সম্পূর্ণ ভাঙা, 1000 বছরের পুরনো পাথর যা লতাগুল্মে এমনভাবে ঢাকা পড়েছে যেন মন্দিরটা নিজেই প্রকৃতির অংশ। চুন সুরকি খসে পড়েছে, কালো শ্যাওলায় ভরে গেছে প্রতিটি কোণ। দেখেই বোঝা যায় যে বহু যুগ ধরে এখানে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। মন্দিরের চূড়ায় কোনো কলস বা পতাকা নেই, আছে শুধু ভাঙাচোরা পাথরের স্তূপ। আমরা 3 জন ধীরে ধীরে মন্দিরের চত্বরে প্রবেশ করলাম। শীতল বাতাস যেন আরও বেশি ঠান্ডা হয়ে গেল। এটা তো একটা কালী মন্দির। মন্দিরের ভাঙা প্রবেশদ্বার দিয়ে ভেতরে উকি দিলাম। ভেতরের দৃশ্যটা আরও ভয়াবহ। মন্দিরের গর্ভগৃহে একটা বিশাল কালী মূর্তি। মূর্তিটা কালো পাথরের তৈরি, কিন্তু বহু বছরের অযত্নে এর রং আরও গাঢ়, আরও ভয়াল হয়ে উঠেছে। মূর্তির চোখ দুটো ছিল বিশাল এবং ভয়ঙ্কর। মূর্তির জিভটা পাথরের, কিন্তু মনে হচ্ছিল যেন এক্ষুনি সেই জিভ থেকে রক্ত ঝরবে। মূর্তির আশেপাশে কোনো পূজার সামগ্রী নেই, শুধু ধুলো আর মাকড়সার জাল। এই মন্দিরকে শ্মশান কালী মন্দির বলে মনে হচ্ছে। দেখ, মূর্তির হাতে কাটা মাথা আর গলায় নরমুণ্ডের মালা। কিন্তু কত যুগ ধরে পুজো হয়নি ভাবা যায় না। দেখ তো, মূর্তির পায়ের কাছে কিছু একটা আছে। আমরা 3 জন মশালের আলো নিয়ে মন্দিরের পায়ের কাছে গেলাম। সেখানে মাটির ওপরে কিছু আলগা পাথর ছড়ানো, আর সেই পাথরগুলোর ওপর রক্তবর্ণ সিঁদুর দিয়ে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। সেই সাংকেতিক চিহ্ন, ঠিক যা নেকড়েটা এঁকেছিল আর যা সুরেশ স্যারের ডায়েরির শেষ পাতায় ছিল। অবিশ্বাস্য ব্যাপার, নেকড়েটা এই মন্দিরের কথা বলতে চেয়েছে। আমরা দ্রুত সেই চিহ্নগুলোর ছবি তুলে নিলাম। ঠিক তখনই আমার নজর গেল মন্দিরের ভেতরের ভাঙা দেওয়ালের দিকে। এক জায়গায় চুন সুরকি খসে পড়েছে, আর তার তলায় একটা অস্পষ্ট লেখা বেরিয়ে এসেছে। লেখাটা দেখ, এটা পুরনো বাংলা হরফে লেখা। রক্ত গঙ্গা তলে, শ্মশান কালীর কোলে, ব্রিটিশের লোভের ফল, গহীনে সোনায় ঝলমল। গুপ্তধন। ব্রিটিশের লোভের ফল মানে অবশ্যই সেই গুপ্তধন। অনেকের ধারণা সত্যি, সুরেশ স্যার এই গুপ্তধনের সন্ধানেই এসেছিলেন, আর এই কালী মূর্তিটাই হলো সেই গুপ্তধনের আস্তানা। তাহলে নেকড়েটা আমাদের বারণ করছে কেন? হয়তো সে চায় না যে আমরা এটা খুঁজে পাই। আমরা 3 জন উত্তেজনা আর আশঙ্কায় কাঁপছিলাম। তখনই রনি খেয়াল করল মূর্তির ঠিক উল্টো দিকের দেওয়ালের একটা পাথর সামান্য আলাদা। পাথরটার ওপর সেই নেকড়ের দেওয়া সাংকেতিক চিহ্নটা যেন খোদাই করা। ওই পাথরটা দেখ, মনে হচ্ছে এই মন্দিরের কোনো গোপন পথ বা ভল্টের চাবি হলো এই পাথরটা।
আমরা দ্রুত ক্যাম্পে ফিরে যাবার সিদ্ধান্ত নিলাম। অনিককে ডায়েরি আর এই সূত্রগুলো দেখাতে হবে। আমরা মন্দির থেকে দ্রুত পা চালিয়ে ক্যাম্পে ফিরছিলাম। জঙ্গলের অন্ধকার এখন আরও বেশি ঘনীভূত। ঠান্ডা বাতাস যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। ক্যাম্পের কাছে পৌঁছতেই আমাদের হাসি মিলিয়ে গেল। আমরা ক্যাম্পের কাছাকাছি পৌঁছেই থমকে দাঁড়ালাম। মশালের আলোয় যা দেখলাম তাতে আমাদের পায়ের তলা মাটি সরে গেল। সেই দৃশ্য আজও আমার দুঃস্বপ্ন হয়ে আসে। ক্যাম্পের আগুন তখনও জ্বলছে, কিন্তু চারপাশে একটা ভয়ঙ্কর নীরবতা। অনিক, ইশিকা, তিতলি, রূপসা কেউ নেই। আমাদের জিনিসপত্র, ব্যাগ, পিস্তল সব কিছু ইতস্তত ছড়ানো, কিন্তু একটা মানুষও সেখানে নেই। অনেক অনেক তিতলি, এই তিতলি, ইশিকা, রূপসা, তোরা 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 কোথায়? কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। আমরা তিনজন দ্রুত ক্যাম্পের মাঝখানে গেলাম। দেখলাম মাটির ওপরে সেই বুনো কাঁচা মাংসের গন্ধটা আরও তীব্র, আর সেইখানে, ঠিক যেখানে কিছুক্ষণ আগে অনেক বসেছিল, ঠিক সেই মাটিতে রক্ত। আর রক্তের পাশে মাটিতে নতুন করে আঁকা হয়েছে নেকড়ের সেই ভয়ঙ্কর সাংকেতিক চিহ্নটা। ওরা নেই, কেউ নেই। আর এই রক্ত, ওরা কি তবে? ঠিক সেই মুহূর্তেই আমরা যেদিক থেকে এসেছিলাম তার উল্টো দিকে গভীর অরণ্য থেকে ভেসে এলো একটা করুণ চাপা আর্তনাদ। আওয়াজটা রূপসার। রূপসা? ও মাই গড! ওরা 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 অপহরণ হয়েছে। আমরা তিনজন হতভম্ব হয়ে গেলাম। কে করলো এটা? নেকড়ে নাকি মাঝির বলা সেই অভিশাপ? আর কেনই বা তারা কেবল তিনজনকে রেখে বাকিদের অপহরণ করলো? নেকড়ের দেওয়া সাংকেতিক চিহ্ন আর ডায়েরির মিল, সব কিছু মিলিয়ে আমাদের অভিযান এক ভয়ানক মোড় নিয়েছিল। আমরা জিতেন মাঝির কথা ভুলতে পারছিলাম না। এই নেকড়েরা সাধারণ নয়। অনেকের রক্তমাখা ডায়েরি ফেলে যাওয়া আর বন্ধুদের আকস্মিক অন্তর্ধান আমাদের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছিল। কিন্তু রূপসার সেই আর্তনাদ আমাদের হাতে সময় নেই তা মনে করিয়ে দিচ্ছিল। এখন আমাদের কাজ ছিল দ্রুত বন্ধুদের খুঁজে বের করা আর এই মন্দিরের রহস্য ভেদ করা। আমরা তিনজন, আমি, রনি আর শুভ, রূপসার আর্তনাদ লক্ষ্য করে দ্রুত জঙ্গলের গভীরে ছুটলাম। হাতে জ্বলন্ত মশাল আর রনির শটগান প্রস্তুত। কিছু দূর যেতেই ঝোপের আড়াল থেকে চাপা গর্জন শোনা গেল। একটি নয়, বিশাল আকারের তিনটি নেকড়ে আমাদের দিকে শিকারের দৃষ্টিতে তাকিয়েছিল। তাদের জ্বলন্ত সবুজ চোখগুলো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল। ওরা ওরা আসছে। অর্ক, শুভ, তোরা কভার নে, আমার শটগানটাও প্রস্তুত। নেকড়েরা কোনো শব্দ না করে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তারা যেন আগুন দেখেও ভয় পাচ্ছে না, বরং আমাদের নিজেদের শিকার ভাবছে। ঠিক তখনই একটি নেকড়ে রনিকে লক্ষ্য করে ঝাঁপ দিল। রনি এক লহমায় পাশ কাটিয়ে সরে গেল আর তার শটগান গর্জে উঠল। ধুম! প্রথম নেকড়েটা রনির ব্রুটাল নিশানায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। তার দেহ থেকে উষ্ণ রক্ত মাটির শুকনো পাতায় মিশে গেল। প্রচণ্ড গুলির শব্দে অন্য দুটি নেকড়ে মুহূর্তে থমকে গেল। তাদের চোখে ভয় নয়, বরং এক তীব্র ক্ষোভ দেখা গেল। তারা আর লড়াইয়ে না গিয়ে দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল, যেন তারা কোনো সংকেত পেয়ে পিছু হটল। ওরা পিছু হটেছে, চল আমরা যাই, ওরা কোথায় দেখি। আমরা সাবধানে সামনে এগোলাম। নেকড়েদের আক্রমণের ফলে তারা যে ভয় পেয়ে পালিয়েছিল সেটা খুবই স্বাভাবিক ছিল। টর্চের আলো ফেলে চারপাশ দেখতে গিয়ে হঠাৎ শুভ চিৎকার করে উঠল, ওরা ওখানে একটা পুরনো বড় গাছের ওপর। আমরা টর্চের আলো সোজা করে দেখলাম একটা বিশাল ঝুড়িনামা গাছের ডালপালার আড়ালে আমাদের চার বন্ধু, অনেক, ইশিকা, তিতলি, রূপসা। ভয়ে সবাই কাঁপছে। তারা নেকড়েদের আক্রমণের মুখে পড়ে বুদ্ধি করে গাছে চড়ে লুকিয়েছিল। তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি। নেকড়েটা হঠাৎ ঝাঁপিয়ে পড়েছিল, আমার বন্দুকটাও পড়ে গেল। আমরা কোনো সুযোগই পেলাম না। রনি, তোর শটগানের আওয়াজেই ওরা পালিয়ে গেছে। ওরা এত দ্রুত আর বুদ্ধিমান যে ভাবা যায় না। এই দেখ, আমরা
যে ডায়েরিটা এনেছিলাম না, ওটা পুরো ছিঁড়ে দিয়েছে, আর আমার হাতে পর্যন্ত কামড় দেওয়ার চেষ্টা করেছে। অনেকের হাতে সামান্য আঁচড়ের দাগ ছিল, তার ছেঁড়া ডায়েরিটাও তার কাছেই ছিল। আমি তো ভাবলাম আমরা শেষ। ওরা শুধু আমাদের ভয় দেখাচ্ছিল না, ওরা আমাদের তোরা যেই দিকে গিয়েছিলি সেই দিকে যেতে দিচ্ছিল না। আমরা সেই নেকড়ের সংকেতটা দেখেছিলাম, ওটা যেন আমাদের বারবার বলছিল এগিয়েও না। সবাইকে ফিরে পাওয়ার পর আমাদের সাহস যেন বহুগুণ বেড়ে গেল। আমি, শুভ, রনি, আমরা 3 জন মিলে বাকি 4 জনকে মন্দিরের রহস্য আর দেওয়ালের সেই সাংকেতিক লেখার কথা জানালাম। গুপ্তধন? তার মানে জিতেন মাঝি যা বলেছিল তা মিথ্যে নয়, আর নেকড়েরা সেই গুপ্তধন পাহারা দিচ্ছে। আমরা 7 জন এখন একমত যে এই রহস্যের সমাধান লুকিয়ে আছে সেই প্রাচীন শ্মশানকালী মন্দিরে। আমরা দলবদ্ধভাবে মশাল আর অস্ত্র হাতে মন্দিরের দিকে এগিয়ে চললাম। মন্দিরের কাছাকাছি যেতেই সেই অস্বাভাবিক শীতলতা অনুভব হলো। এবার আমরা 7 জনই সেই অলৌকিক পরিবেশ অনুভব করলাম। এই ঠান্ডাটা স্বাভাবিক নয় রে, মনে হচ্ছে কোনো এক প্রাচীন শক্তির দ্বারা এই মন্দির সুরক্ষিত। মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা সেই শ্মশানকালী মূর্তির সামনে দাঁড়ালাম। মূর্তির চোখগুলো অন্ধকারে আরও ভয়াল লাগছিল। দ্বিতীয়বার আমরা ফিরে এসে দেখলাম এক অন্য অলৌকিক দৃশ্য। মূর্তির কালো পাথরের জিভ থেকে চুইয়ে পড়ছে কালো তরল, যা পায়ের কাছে জমা হচ্ছিল। ও গড, এই দৃশ্যটা যেন জীবন্ত। রনি আর শুভ দেওয়ালের সেই বাংলা পংক্তিটা দেখালো। রক্ত গঙ্গা তলে, শ্মশানকালীর কোলে, ব্রিটিশের লোভের ফল, গহিনে সোনায় ঝলমল। গুপ্তধনটা এই মন্দিরের ভেতরেই আছে, আমাদের খুঁজতে হবে। অনেক ডায়েরিটা খুঁজে দেখল। সেখানে সুরেশ স্যার সেই সাংকেতিক চিহ্নের পাশে ছোট করে একটা শব্দ লিখেছিলেন, বেদি। গুপ্তধনটা এই মূর্তির বেদি বা এই মূর্তির ঠিক তলায় লুকোনো আছে। রনি, দেখ তো মূর্তির বেদিটা কোনো জায়গা থেকে খোলা যায় কিনা। রনি আর শুভ মূর্তির বেদি পরীক্ষা করতে শুরু করলো। বেদিটা বিশাল পাথরের তৈরি। রনি তার ধারালো ছুরি দিয়ে বেদির চারপাশের জোড়গুলো পরীক্ষা করল। এক জায়গায় এসে দেখল একটা পাথর সামান্য আলাদা। পাথরটার উপর খোদাই করা ছিল নেকড়ের সেই সাংকেতিক চিহ্নটাই। রনি আর শুভ সেই আলগা পাথরটাকে সরাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করল। পাথরটা একটু একটু করে সরতে লাগলো। পাথরটা সরতেই তার তলা থেকে একটি ছোট গভীর সুড়ঙ্গ মতো পথ দেখা গেল। গুপ্তধন রাখার প্রকোষ্ঠ। সুড়ঙ্গের ভেতরে টর্চের আলো ফেলতেই ভেতরে কিছু পুরনো জং-ধরা মেটালের বাক্স দেখা গেল। আমাদের মুখগুলো বিজয়ের হাসি আর উত্তেজনায় ঝলসে উঠল। আমরা গুপ্তধন খুঁজে পেয়েছি, আমাদের অ্যাডভেঞ্চার সফল। কিন্তু সেই হাসি বেশক্ষণ স্থায়ী হলো না। ঠিক সেই মুহূর্তে মন্দিরের চারপাশ থেকে এক ভয়ঙ্কর সমবেত গর্জন শোনা গেল। সেই গর্জন শুধু নেকড়ের নয়, যেন এক ক্রুদ্ধ আত্মার। ওরা ফিরে এসেছে, নেকড়ের দল। এবার ওরা আমাদের মন্দির থেকে বের হতে দেবে না। দ্রুত আমরা মন্দিরের দরজার দিকে তাকালাম। মশালের মৃদু আলো আর বাইরের টর্চের আলোয় যা দেখলাম তাতে আমাদের হৃৎপিণ্ড যেন থেমে গেল। মন্দিরের ভাঙা চত্বর ঘিরে ধরেছে বিশাল কালো জ্বলন্ত চোখের এক নেকড়ের বাহিনী। অন্তত 10 থেকে 12টা নেকড়ে। তাদের প্রধান 2টি নেকড়ে, যা রনির গুলি থেকে পালিয়েছিল। তাদের চোখগুলো ছিল সবচেয়ে বেশি হিংস্র। তারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেন এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছে। ও গড, ওরা আমাদের ভেতরে আটকে দিয়েছে। ওরা ওরা গুপ্তধন পাহারা দিচ্ছে। রনি দ্রুত তার শটগান প্রস্তুত করল। কিন্তু এতগুলো নেকড়ের সঙ্গে লড়াই করা অসম্ভব। তারা যেন এক নীরব সংকেতের অপেক্ষা করছিল, আর সেই সংকেত ছিল আমাদের প্রাণের বিনিময়ে গুপ্তধন রক্ষা করা। ওরা আমাদের মারবে না, ওরা শুধু আমাদের আটকে দেবে। আমরা এখন নেকড়েদের জালে বন্দী। এই মন্দিরটাই এখন আমাদের শেষ ভরসা। নেকড়েদের সেই বিশাল বাহিনী আমাদের মন্দিরের ভেতর আটকে ফেলেছে। বাইরে তাদের হিংস্র গর্জন আর ভেতরে আমাদের বুক ধরফড়ানে। আমরা এখন নিশ্চিত এই নেকড়েরা কোনো সাধারণ পশু নয়। তারা কোনো এক প্রাচীন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং এই মন্দিরের গুপ্তধনের রক্ষক। আমাদের হাতে আছে রনির শটগান,
অনেকের পিস্তন আর মশাল, কিন্তু এতগুলো নেকড়ের সঙ্গে লড়াই করা আত্মহত্যার শামিল। বাঁচার একমাত্র পথ হলো তাদের রক্ষা করার কারণটা খুঁজে বের করা। নেকড়েরা মন্দির ঘিরে ফেলেছে, তাদের জ্বলন্ত চোখগুলো দরজার ফাঁক দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। লড়াই করে কোনো লাভ নেই, ওরা শুধু আমাদের যেতে দিচ্ছে না। আমাদের জানতে হবে ওরা কেন এই গুপ্তধন পাহারা দিচ্ছে। এর কারণ নিশ্চয়ই সেই বাক্সের ভিতরে লুকানো আছে। রনি আর শুভ দ্রুত মূর্তির বেদির তলা থেকে সেই ধাতব বাক্সটা বের করে আনলো। বাক্সটা ছিল বিশাল এবং বেশ ভারী, দেখে মনে হচ্ছিল বহু পুরনো। বাক্সটা জং ধরা হলেও তার উপরিতলটা ছিল মসৃণ। বাক্সটা মন্দিরের মাঝখানে এনে মশালের আলোয় দেখা গেল বাক্সের ঢাকনার ওপর কোনো তালা নেই, বরং প্রাচীন কোনো ভাষা বা সাংকেতিক চিহ্ন খোদাই করা। অনিক তার ডায়েরি এবং টর্চের সাহায্যে সেই খোদাই করা চিহ্নগুলো বিশ্লেষণ করতে শুরু করলো। ওটা তো প্রাচীন ব্রাহ্মী হরফের মতো দেখাচ্ছে। এটা হয়তো কোনো শিলমোহর। ধীরে ধীরে মনে হচ্ছে এটা কোনো শিলমোহর নয়, এটা একটা লেখা। আর এই লেখাটা কোনো এক ধরনের প্রাচীন পুঁথি বা মন্ত্রের অংশ মনে হচ্ছে। দীর্ঘ চেষ্টার পর অনেক, শুভ এবং তিতলি মিলে সেই খোদাই করা লেখাটার অর্থ উদ্ধার করল। তাদের চোখে তখন তীব্র বিস্ময়। অনেক গম্ভীর কণ্ঠে সেই লেখাটুকু অনুবাদ করে শোনালো। এটা গুপ্তধন নয়, বরং এক প্রাচীন চুক্তি। লেখা আছে, বহুকাল আগে যখন ইংরেজরা ভারতবর্ষের সমস্ত সম্পদ লুট করছিল, তখন বাংলার রাজা সূর্যকান্ত সিংহ রায় তার কোষাগারের সমস্ত অমূল্য রত্ন এই অরণ্যে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তিনি চেয়েছিলেন যেন কোনোভাবেই এই সম্পদ ইংরেজদের হাতে না পড়ে। রাজা সূর্যকান্ত সিংহ রায়, আর এই গুপ্তধনের জন্যই সুরেশ স্যার এখানে এসেছিলেন। হ্যাঁ, রাজা এই মন্দিরে মা শ্মশানকালীর বেদি প্রতিষ্ঠান করেন এবং তার রাজকীয় তান্ত্রিক গুরু মহাত্মা বিনায়কের দ্বারা এক অলৌকিক রক্ষা কবচ তৈরি করেন। সেই রক্ষা কবচে বলা হয় জঙ্গলের বন্য নেকড়ের দল এই সম্পদকে পাহারা দেবে, কারণ নেকড়েরা অত্যন্ত বুদ্ধিমান, দলবদ্ধ এবং মানুষের লোভের ঊর্ধ্বে। তার মানে নেকড়েরা লোভী নয় বলেই তাদের রক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ঠিক তাই। সেই তান্ত্রিক এক বিশেষ বশীকরণ মন্ত্র দ্বারা এই নেকড়েদের আত্মাকে মন্দিরের সঙ্গে যুক্ত করে দিয়েছে। আরও লেখা আছে, যে নেকড়েরা এই সম্পদের দিকে লোভীর চোখে তাকাবে তারা পাথর হয়ে যাবে, আর যে মানুষ লোভের বশবর্তী হয়ে এই সম্পদ চুরি করতে আসবে, নেকড়েরা তাদের জীবিত বা মৃত অবস্থায় মন্দির থেকে বেরোতে দেবে না। সেই জন্যই নেকড়েরা আমাদেরকে সাংকেতিক চিহ্ন দিচ্ছিল। তারা আমাদেরকে বারণ করছিল, কারণ তারা চাইছিল না যে আমরা লোভী হই আর তাদের হাতে মারা পড়ি। নেকড়েদের এই অলৌকিকভাবে রক্ষক হওয়ার কারণ জানতে পেরে আমাদের লোভ এক লহমায় উড়ে গেল। এখন আমরা শুধু বাঁচতে চাইছিলাম। এই নেকড়েরা তাদের কর্তব্য পালন করছে মাত্র। তার মানে আমরা যদি এই গুপ্তধন স্পর্শ না করি, তাহলে ওরা হয়তো আমাদের ছেড়ে দেবে। আমরা তো এখানে মরার জন্য আসিনি, আমাদের বেরিয়ে যেতেই হবে। হ্যাঁ, কিন্তু ওরা কি আমাদের বিশ্বাস করবে? আমরা তো তাদের একজন সঙ্গীকে হত্যা করেছি। একটাই পথ আছে, নেকড়েরা এই মন্দির আর দেবীর প্রতি অনুগত। আমাদের দেবীর কাছে আত্মসমর্পণ করে বলতে হবে আমরা এই গুপ্তধন চাই না। এটাই একমাত্র লজিক্যাল অলৌকিক পথ বলে আমার মনে হচ্ছে। আমরা 7 জন মা শ্মশানকালীর মূর্তির সামনে হাঁটু মুড়ে বসলাম। বাইরে নেকড়েদের গর্জন ততক্ষণে শান্ত হয়ে এক চাপা সতর্ক ধ্বনিতে পরিণত হয়েছে। মা শ্মশানকালী, আমরা ভুল করে এসেছি। আমরা লোভের বশবর্তী হয়ে আসিনি, এসেছিলাম এক বন্ধুর খোঁজে। আমাদের ভুল হয়েছে মা, আমরা আপনার পবিত্র সম্পদ স্পর্শ করব না। আমাদের ক্ষমা করুন।
এবং এই অরণ্য থেকে শান্তিতে বেরিয়ে যেতে দিন। আমরা প্রত্যেকে নতমস্তকে এই একই প্রার্থনা করতে লাগলাম। আমাদের চোখে তখন কোনো অ্যাডভেঞ্চারের উত্তেজনা ছিল না, ছিল শুধু মুক্তির তীব্র আকুতি। প্রার্থনা করার পর আমরা চোখ খুললাম। চারপাশের নীরবতা যেন তীব্র হয়ে উঠেছে। মূর্তির জিভ থেকে যে কালো তরল চুইয়ে পড়ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। চলো দেখি নেকড়েরা আছে কিনা। রনি তার শটগান হাতে মন্দিরের দরজার কাছে গেল। বাইরে একটাও নেকড়েও নেই। যেখানে কিছু মুহূর্ত আগেও একদল নেকড়ে তাদের দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছিল, সেখানে এখন শুধুই অন্ধকার আর শুকনো পাতার স্তূপ। কোনো গর্জন নেই, কোনো হিংস্র চোখ নেই, শুধু শান্ত ঘন অরণ্যের নীরবতা। এমনকি সেই নেকড়েটার নিথর দেহও সেখানে নেই, যাকে রনি গুলি করে মেরেছিল। ওরা চলে গেছে, একটাও নেই। এইটাই তান্ত্রিক মহাত্মা বিনায়কের মন্ত্রের প্রভাব। আমরা যখন লোভ ত্যাগ করে দেবীর কাছে আত্মসমর্পণ করলাম, তখন এই নেকড়েদের দায়িত্ব শেষ হলো। তারা বুঝিয়েছে আমরা আর রক্ষক নই, বরং তাদের কর্তব্য শেষ হয়েছে। নেকড়েদের হঠাৎ চলে যাওয়াটা ছিল এক অলৌকিক মুক্তি। আমরা যেন জীবনের এক দ্বিতীয় সুযোগ পেলাম। গুপ্তধনটা আমাদের সামনেই ছিল, কিন্তু তার চেয়েও বড় সত্যটা আমরা জানতে পারলাম। লোভ আমাদের শেষ করে দিতে পারত। এই নেকড়েরা ছিল রাজার শপথের এক জীবন্ত প্রতীক। আমরা আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করলাম না। জীবন হাতে করে সেই রাত মহলা অরণ্য থেকে বেরিয়ে আসার জন্য আমরা প্রস্তুত হলাম। কিন্তু আমাদের গল্প তখনও শেষ হয়নি। সেই নেকড়েদের চলে যাওয়া কি সত্যিই শেষ, নাকি এটা কোনো বড় বিপদের পূর্ব সংকেত? তখন ঘড়ির কাঁটা ভোরের দিকে ঝুঁকছে, আর আমরা 7 জন ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলাম। নেকড়েদের চলে যাওয়ার পর আমরা আর এক মুহূর্ত মন্দিরে অপেক্ষা করিনি। সেই গভীর নিঃশব্দতার মধ্যে আমরা দ্রুত ক্যাম্পের দিকে ছুটলাম। তখন রাত প্রায় শেষ। আকাশে আলোর একটা ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। পাখির কিচিরমিচির শুরু হয়েছে, কিন্তু সে আওয়াজে কোনো আনন্দ নেই, যেন গভীর রাতের নীরবতা ভেঙে যাওয়ার এক সতর্ক বার্তা। তাড়াতাড়ি সব গুছিয়ে নে, আমরা দ্রুত নদী পার হব। আর সেই গুপ্তধন কেউ ভুলেও তার দিকে তাকাবে না। আমি আর 1 মিনিটও এই অভিশাপের ভূমিতে থাকতে চাই না। ভাগ্যিস শটগানটা ছিল, না হলে। রনি নিজেকে সামলে নিল। তার চোখে তখন আর শিকারের নেশা নেই, আছে শুধু এক গভীর উপলব্ধি। আমরা দ্রুত ক্যাম্প গুছিয়ে নিলাম। যদিও আমাদের জিনিসপত্রের অনেকটাই নেকড়েদের হামলায় এলোমেলো হয়ে গিয়েছিল, তবু যা পাওয়া গেল তা নিয়ে 7 জন বন্ধু রক্তগঙ্গার তীরের দিকে হাঁটতে শুরু করলাম। সকালের আবহে জঙ্গলটাকে আর রাতের মতো অতটা ভয়াল লাগছিল না, তবে সেই মিশো মিশো শীতলতা আর ভেজা মাটির গন্ধটা তখনও বিদ্যমান। আমরা হেঁটে চললাম। আমাদের পায়ে যেন ক্লান্তি নেই, কারণ আমরা জীবন ফিরে পেয়েছি। যখন আমরা রক্তগঙ্গার পাড়ে পৌঁছলাম, তখন আকাশ পরিষ্কার হয়ে গেছে। চারপাশের ঘন সবুজ গাছপালা আর নদীর লালচে ঘোলা জল স্পষ্ট দেখা যাচ্ছে। নদীর পাড়ে সেই জীর্ণ নৌকাটা তখনও বাঁধা ছিল, আর তার পাশে সেই পাথরটার ওপর জিতেন মাঝি বসেছিল, ঠিক আগের দিনের মতোই। মাঝিকে দেখে আমাদের সবার মুখে স্বস্তি ফিরে এলো। আমরা দ্রুত শুকনো ডালপালা জড়ো করে মাঝিকে সংকেত দেওয়ার জন্য একটা বড় আগুন জ্বালানোর চেষ্টা করলাম। মাঝি আমাদের দেখতে পেল। সে উঠে দাঁড়ালো এবং হাত নেড়ে ইশারা করল। তোমরা কি পাগল হয়ে গেছো? তার চোখ দুটো ছিল একটা মিশ্র অভিব্যক্তি, বিস্ময়, রাগ আর চাপা কৌতূহল। আমি তোমাদের বলেছিলাম সন্ধ্যার আগে ফিরে এসো। তোমরা ফিরলে পরের দিন সকালে। আমি তো ভেবেছিলাম তোমরাও আরো 5 জনের মতন ওই অভিশাপের বলি হলে। আমি তো এই ফরেস্ট অফিসারকে খবর দিতেই চাইছিলাম যে এই জঙ্গলে 7 জন নিখোঁজ হয়েছে। আমরা বিপদে ছিলাম মাঝি, আমরা চাইনি রাত কাটাতে, কিন্তু নেকড়েরা। হ্যাঁ,
তোমরা নেকড়েদের কবল থেকে বেঁচে এলে। তোমরা ওই অভিশাপগ্রস্ত জঙ্গল থেকে ফিরে এলে। বাবারে, আজ পর্যন্ত তো কাউকে ফিরতে দেখিনি, কেউ ফেরে না। তোমরা কিভাবে ফিরে এলে বাবু? তুমি জানো না, আমরা আজকে একটা ভয়ানক সত্যির মুখোমুখি হয়েছিলাম। ওটা কোনো সাধারণ জঙ্গল নয়। আমরা দ্রুত নৌকায় উঠলাম। মাঝি বৈঠো ধরল, কিন্তু তার মুখটা ছিল থমথমে। মাঝি নৌকাটাকে পাড়ের দিকে ভিড়ানোর সময় আমাদের দিকে ঝুঁকে এলো। তার চোখ দুটো তখন কৌতূহলে জ্বলজ্বল করছে। কি সেই সত্য? তোমরা কি কোনো গুপ্তধন বা এমন কোনো কিছুর সন্ধান পেয়েছিলে? জঙ্গলের ভেতরে কোনো মন্দির যেখানে আলো পৌঁছায় না? হ্যাঁ মাঝি, আমরা একটা মন্দির পেয়েছি, কিন্তু সেখানে যা আছে সেটা লোভের জিনিস নয়, সেটা এক অভিশাপ। আমরা কোনো কিছুই স্পর্শ করিনি, আমরা খালি হাতে ফিরে এসেছি। তোমরা ফিরে এসেছো, এটাই ভাগ্য। এবার যাও 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 যাও, এখানে এখানে আর কখনো এসো না। এই মহুলা অরণ্যের দিকে আর ফিরে তাকিও না, বিশেষ করে তোমরা যারা সব জেনে গেছো। তোমাদের মুখ এখন এই অভিশাপের চাবিকাঠি। চলে যাও, চলে যাও, বহু দূরে চলে যাও। মাঝির শেষ কথাগুলো আমাদের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিল। আমরা আর কথা বাড়ালাম না। মঙ্গলদাকে বিদায় জানিয়ে আমরা নিজেদের জিপ নিয়ে শহরের দিকে রওনা হলাম। কলকাতা ফিরে আসার পর আমরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতে লাগলাম। আমাদের দুঃসাহসিক অভিযানের ভয়াল অভিজ্ঞতাটা আমরা শুধু নিজেদের মধ্যেই রাখলাম। পরের দিন ছিল সোমবার। আমরা 7 জন সেই পুরনো কফি শপে মিলিত হলাম নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা যখন গরম কফিতে চুমুক দিচ্ছি, তখন শুভ হঠাৎ তার ফোনের নিউজ ফিডে চোখ রাখল আর চিৎকার করে উঠল, খবরটা শোন তোরা, এক্ষুনি ব্রেকিং নিউজ। মহুলা অরণ্যের রক্তগঙ্গা নদীতে এক মাঝির লাশ ভেসে উঠেছে। তার নাম জিতেন মাঝি। আমাদের 7 জনের মুখ বিবর্ণ হয়ে গেল। এটা কি বলছিস? হ্যাঁ, লাশটা আজ ভোরে পাওয়া গেছে। সবচেয়ে ভয়ানক তথ্য হলো তার শরীরে গভীর থাবার, আঁচড়ের দাগ, আর তার পিঠে খোদাই করা হয়েছে সেই সাংকেতিক চিহ্নটা, নেকড়ের সেই অভিশাপের চিহ্ন। আমাদের টেবিলে নেমে এলো চরম নীরবতা। আমাদের সেই মুহূর্তে সব কিছু পরিষ্কার হয়ে গেল। মাঝি আমাদের বারণ করেছিল কেন, সেটা এখন পরিষ্কার। মাঝি কোনো সাধু ব্যক্তি ছিল না। সে আমাদের মুখ থেকে গুপ্তধনের খবর জানার জন্য অপেক্ষা করছিল। সে নিজে কখনো সাহস করে জঙ্গলে ঢুকতে পারেনি, কারণ সে জানতো মন্দিরটা অভিশাপগ্রস্ত। অনিক তার হাতের ডায়েরির ছেঁড়া অংশটি দেখালো। নেকড়েটা এই চিহ্ন এঁকেছিল, আর মাঝির পিঠেও এইটাই খোদাই করা ছিল। এটা আসলে কোনো পশু বা অভিশাপের চিহ্ন নয়। এটা প্রাচীন জাপানি অক্ষর মিজু বা সুই, যার অর্থ হলো জল। রক্তগঙ্গা নদী আর মন্দিরের সেই কালো তরল মনে আছে? সম্ভবত এই চিহ্নটা আমাদের বোঝাচ্ছিল যে এর সবই কিছু জলের বা নদীর অভিশাপের ফল। লোভের ফলস্বরূপ সে জলে বিলীন হয়েছে। সেজন্যই সে এত বছর ধরে নদীর পাড়ে পড়েছিল। সে লোভী ছিল। আমরা তাকে গুপ্তধনের কথা বলতেই সে লোভ সামলাতে পারেনি। সে হয়তো আমাদের কাছ থেকে সব শুনে
রাতেই সেই মন্দিরের দিকে রওনা হয়েছিল। সে ভেবেছিল আমরা যখন লোভ ত্যাগ করে এসেছি তখন নেকড়েরা আর থাকবে না, কিন্তু সে ভুলে গিয়েছিল নেকড়েরা লোভের রক্ষক। আমরা লোভ করিনি, তাই বেঁচে গেছি। আর মাঝি, সে গিয়েছিল চরম লোভের বশবর্তী হয়ে, তাই অভিশাপ তাকে আর ছেড়ে দেয়নি। নেকড়েরা তাকে শুধু হত্যা করেনি, তারা তার পিঠে সেই চিহ্ন এঁকে দিয়েছে, যেন আমাদের একটা চূড়ান্ত সংকেত দিল যে লোভের পরিণতি কি হতে পারে। আমরা 7 জন সেদিন একসঙ্গে বসে রইলাম, চারপাশে সাধারণ মানুষের কোলাহল, কিন্তু আমাদের কানে তখনও মহলা অরণ্যের চাপা গর্জন আর জিতেন মাঝির শেষ পরিণতির নীরব আর্তনাদ বাজছিল। আমরা বেঁচে গেছি কারণ আমরা লোভ ত্যাগ করেছিলাম। সেই অভিযান আমাদের জীবনের গতিপথ পাল্টে দিল। জঙ্গলের রহস্য শুধু বাইরের নয়, সে রহস্য লুকিয়ে থাকে মানুষের হৃদয়ের গভীরেও। নেকড়ের সেই অভিশাপ হয়তো এখনও মহুলা অরণ্যের গুপ্তধন পাহারা দিচ্ছে, কিন্তু সেই অভিশাপের থেকেও ভয়ঙ্কর হলো মানুষের লোভ।